স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ এবং আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। কোন পথে যে বাংলাদেশ বলা মুশকিল, পথটি এমনই যে যেই পথে মুক্তিযোদ্ধারা জুতার মালা দিয়ে লাঞ্ছিত হন আর রাজাকারদের ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এই হচ্ছে আজকের বাংলাদেশ। ফলে বুঝতেই পারছেন কোন দিকে এর যাত্রা, একটা এর এর গন্তব্য খুবই অনিশ্চিত। এর মধ্যে দিয়ে নানান রকম ত্রাসের রাজত্ব তো আছেই। মবের আতঙ্কে মানুষ ঘর থেকে বাইরে বের হতে পারছে না, অফিসে কাজ করতে পারছে না, যেই সবখানে শুধু কখন না জানি মব এসে আক্রমণ করে। মব শব্দটি আমাদের আমাদের রাজনীতিতে নতুন যুক্ত হয়েছে। এটা বলা যেতে পারে ২৪-এর আন্দোলনের একটি ফসল মবতন্ত্র। সেই মবতন্ত্রকে আমি সোজা বাংলায় বলি যে গুন্ডা। এরা আসলে গুন্ডা, থাগস। থাগস একটা বাংলা ইংলিশ শব্দ, কিন্তু গুন্ডা বলাটাই আমার কাছে মনে হয় যে একটা এদের জন্য উপযুক্ত। কারণ যেভাবে করে তারা ত্রাসের রাজত্ব কায়েম করছে এবং প্রকাশ্য হুমকি ধামকি দিচ্ছে, রাজনৈতিক শক্তিতে বলিয়ান হয়ে, তা যে কারোর জন্যই আতঙ্কজনক। গত প্রায় ৯ মাস পেরিয়ে গেছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। প্রথমে তারা ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিস্টের দোসর বলে এই মবকে জায়েজ করার চেষ্টা করেছে। তারা স্বৈরাচারের দোসর বলে এই মবকে জায়েজ করার চেষ্টা করেছে। পথে ঘাটে মানুষকে নাজেহাল করেছে, এখনো করে যাচ্ছে এবং মানুষকে চাকরিচ্যুত করতে বাধ্য করছে। এখন শেষ পর্যন্ত এখন তারা সচিবালয়ে হাত দিয়ে দিচ্ছে এবং সেখান থেকে সচিব সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করার প্রক্রিয়া, প্রচেষ্টা, অপচেষ্টা করছে কিনা সেদিকে সবাই নজর রাখছে। তার এরই মধ্যে আইন প্রণীত হয়েছে। যখন রাষ্ট্র মবতন্ত্রকে সাপোর্ট করে তখন মবরা কতখানি উস্কানি পায় বাংলাদেশ হয়তো তার জলজ্জান্ত নিদর্শন। যদিও সেনাপ্রধান বলেছিলেন যে তারা কোনোভাবেই মবদের আর প্রশ্রয় দিবে না, কিন্তু তারপরও আমরা অন্তত ২ ডজনের উপরে এই মবের হামলার শিকার হয়েছে এরকমটি দেখেছি। শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এই প্রশ্নকে সামনে রেখে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসান কলিমুল্লাহ। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আমি একটা তো বর্ণনা দিয়েই দিলাম, তবু আপনি কোথায় চলে গেলেন নাজমুল হাসান কলিমুল্লাহ? আপনি সম্ভবত হারিয়ে গেছেন। আশা করি আপনি দ্রুত ফিরে আসবেন। যে পরিস্থিতি, এর মধ্যে সবচেয়ে বাংলাদেশের মানুষকে হতবাক করে দিয়ে যে ছাত্ররা, এই যে সার্জিস হাসনাত, এরা যেভাবে করে রাজাকারদের পক্ষ নিচ্ছে, বিশেষ করে চিহ্নিত রাজাকার আজাহারুল ইসলাম, জামায়াত নেতা এবং যার ফাঁসির দণ্ড হয়েছিল, সে মুক্তি পাওয়ার পরে সার্জিসরা যেভাবে করে বলেছে যে হয়তো একদিন সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা কি যেন নাম, এদেরকে আর কি একদিন তারা ফিরে পেত। ফলে বোঝা যাচ্ছে তাদের পরিচয় আরো আগেই আসলে স্পষ্ট হয়ে গিয়েছিল, এখন আর কিছুতেই লুকোতে পারছে না। ফলে অনেকেই স্তম্ভিত। এর মধ্যে বাম জোটের মিছিলে তারা হামলা করেছে, এটিও একটা বড় ঘটনা। শিবির বেশ মারমুখী হয়ে উঠছে। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে আবারও পেয়েছি। আমার মনে হয় আপনি রাস্তায় আছেন। তারপরে একটু যদি আমাদেরকে বলতেন যে পরিস্থিতি কি, কোন দিকে যাচ্ছে? দেখুন, আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি অফিসার্স অ্যাড্রেসে যে কথাটি পরিষ্কার বলেছেন সেটি হচ্ছে মব কালচার সহ্য করা হবে না, এবং তিনি তার কথা রেখেছেন। ইতিমধ্যে ব্যাপক ভাবে ধরপাকড় শুরু হয়ে গেছে। সুব্রত বাহিনীর মতো লোক আটক হয়েছে। আজকে যেমন আপনার যারা জুলাই অগাস্টের আন্দোলনে আপনার যাদের অঙ্গহানি হয়েছে, যারা আহত হয়েছেন, তারা ক্ষিপ্ত হয়ে আপনার যারা ডাক্তার এবং নার্স যারা তাদের শুশ্রূষা করছে তাদের উপর হামলে পড়েছে। এবং এই ঘটনার প্রতিবাদে তারা যখন ধর্মঘটে গেলেন, তখন আবার তাদের উপর হামলে পড়ার মতো পরিস্থিতি তৈরি হলো, এবং এর ফলে পরিস্থিতিটা এত ঘোলাটে হয়ে দাঁড়ালো, শেষ পর্যন্ত সেনা হস্তক্ষেপ অবশ্যম্ভাবী হয়ে, এবং সেনারা অবস্থান নিলেন।
বললেন 6টার মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে তারা অ্যাকশনে যাবেন, এবং যেটা মানে তারা বলেছেন সেটা তারা মিন করবেন। এখন এই যে অ্যাকশনে যাওয়া, সেটা কিন্তু পরিষ্কার যে কাম হোয়াট মে, তারা কিন্তু কাউকে ছাড়বেন না, ছাড় দেবেন না। এবং এটা যখন পরিষ্কার হয়ে গেল তখন কিন্তু সব শুনশান, ঠান্ডা। এখন সারা বাংলাদেশ যদি এইরকম একটা পপুলার কালচারে পরিণত হয় মবটা, তখন আমাদের সেনা বা সশস্ত্র বাহিনীর লোকবলের তো সীমাবদ্ধতা আছে। সমগ্র বাংলাদেশ তারা যদি এইভাবে তাদের চষে বেড়াতে হয়, তাহলে তাদের যে পার্সোনাল লাইফ, তারপরে তাদের যে সেনা ছাউনিতে থেকে অনুশীলন পর্ব, এই সব কিছুই তো অ্যাট স্টেক। আর আপনার বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবা তাদের যে চিরায়ত দায়িত্ব, সেটির জন্য সার্বক্ষণিক প্রস্তুতির যে ব্যাপারটি আছে, সেটা যদি নেই টু সিভিল পাওয়ারেই তারা গলদঘর্ম হয়ে যান, তাহলে দেশ তো বিপন্ন হবে। তো সেই জন্য আমাদের দেশবাসীকেও অবশ্যই সচেতন হতে হবে, এবং আপনার নানান রকমের পেছনে বসে সমালোচনা না করে, ধর্মের দোহাই না দিয়ে রুখে দাঁড়াতে হবে এই এই পরিবেশ, এই পরিস্থিতিকে। আপনি খেয়াল করে দেখেন, আপনার ইউরোপিয়ান পেনিট্রেশনের প্রাককালে এবং মোগল শাসনের অবসানের শেষ সময় সারা দেশে কিন্তু এরকম মগের মূল্য চালু হয়েছিল। একেবারে নদী পথে জল দস্যুরা, এই মগ দস্যুরা, পর্তুগিজ দস্যুরা একদম সেই রৌমারি পর্যন্ত গিয়ে হাজির হতো। ফলে সেই পরিস্থিতির পরিবেশের তো মানে অবসান ঘটেছিল, এবং লোকজন যাদেরকে তারা পেত তাদের কিন্তু ধরে কৃতদাসে পরিণত করতো, কাউকে কাউকে মেরে ফেলতো, কাউকে কাউকে কৃতদাস হিসেবে বিক্রি করে দিত। তার মধ্যে একজন ছিলেন জমির। জমিরকে চট্টগ্রাম থেকে ধরে নিয়ে পর্তুগিজরা মাদাগাস্কার দ্বীপে দাস বাজারে তোলে, এবং সেখানে তিনি তাকে কেনার জন্য এই লুইয়ের রাজপ্রাসাদ, এই ভার্সাই থেকে, ফ্রান্সের রাজ পরিবার থেকে তাকে ক্রয় করা হয়, এবং সেখানে মানে একজন রানীর তাকে অ্যাডপ্ট করেছিলেন পালক পুত্র হিসেবে। নাম জমির থেকে জমর হয়ে গিয়েছিল, এবং এই জমর ফরাসি বিপ্লবে অন্যতম নেতৃত্ব প্রদান করেছিলেন, এবং তিনি একটা ঐতিহাসিক ক্যারেক্টারে পরিণত হন। যেহেতু মাদাগাস্কার থেকে তাকে ক্রয় করা হয়েছিল, সেই কারণে ফ্রান্সে তাকে আফ্রিকান হিসেবে চিত্রিত করার চেষ্টা হয়েছে। কিন্তু তখন যখন আপনার বিপ্লবোত্তর কালে তার ট্রায়াল শুরু হলো, তখন তিনি বললেন যে আমার বাড়ি কিন্তু তৎকালীন অবিভক্ত ভারতের চট্টগ্রামে, এবং সেইভাবে তাকে ইতিহাসে বর্ণনা করা আছে। এবং এই মগের মুল্লুকের হাত ধরে আপনার আমরা দেখেছি যে এই যে আজকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমোর লেস্টে বলে যে দেশটি, তার রাজধানী দিল্লি। এই দিল্লি নামটি এসছে কিন্তু আমাদের ফরিদপুর এলাকা থেকে। আপনার কেদার রায় নামে একজন সামন্ত রাজা তার কন্যাকে মোটামুটি এন্টাইস করে, আপনার সেবাস্টিও গঞ্জালেস নামে জলদস্যু, তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তুমি আমার সঙ্গে আসো, তাহলে তোমাকে তোমাদের এই এলাকার সবচেয়ে বড় অধীশ্বরকে, দিল্লির সম্রাট, তবে ঠিক আছে আমরা তোমাকে দিল্লির রানী করে দেবো। এই কথা বলে তাকে ভুলিয়ে ভালিয়ে জাহাজে তুলে নিয়ে গেল বাটাভিয়া, মানে জাকার্তায়, বর্তমান ইন্দোনেশিয়া। তখন বলছে এটা তো ইয়ে না, তো বলে ঠিক আছে আরো দক্ষিণে গেলে দিল্লি পাওয়া যাবে। তারপর গিয়ে এই আপনার তিমুরে যখন উপনীত হলো, তখন সেবাস্টিও বললো যে এই জায়গার নাম দিল্লি, দিল্লি থেকে এটা দিল্লি হয়ে গেছে পরবর্তীতে। মানে ইতিহাস এই ধরনের সাক্ষ্য কিন্তু বহন করছে। তো সুতরাং এই মানে এই বাংলা অনেক 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 সময় কিন্তু আপনার এই জনবিরল হয়ে গেছিল এই এদের মগের মুল্লুকের কারণে, মগদের অত্যাচারে। জি, না সেজন্য তো মগের মুল্লুক একটা আমাদের একটা টার্ম, এবং বাংলা, এই বাংলায় তো মাৎসনায়ও ছিল, যেখানে কোনো আইন নাই, কানুন নাই। সুতরাং এই পরিস্থিতি আমরা দেখেছি। তো এখন কি আপনি সেই পরিস্থিতির সঙ্গে এখন বাংলাদেশকে তুলনা করছেন? আমি বলবো যে মৎস্যন্যায় যেটি ছিল গোপাল এর সিংহাসন আরোহণের পূর্বে মধ্যযুগে, এবং যে মধ্যযুগে, এবং আপনার এই যে পর্তুগিজ এবং মগ দলদস্যুদের যে দৈরাত্ম্য সমগ্র বাংলা জুড়ে,
তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা কিন্তু এখন বাংলাদেশে প্রিভেল করছে। কথা নাই বার্তা নাই, হুট করে আপনার হামলে পড়তে পারেন যে কারো উপরে, এবং লোকজন তাকে টিকে কিছু করেননি। কারণ আপনার পুলিশ ডাকলে পুলিশ তো সেভাবে আগের মতো আপনার অ্যাক্ট করতে পারবে না, কারণ তাদের মোরাল বা মনোবলটা ভেঙে দেওয়া হচ্ছে খুব সিস্টেম্যাটিক্যালি। এবং আপনার চাঁদাবাজি, রাহাজানি, ধর্ষণ, তারপর আপনার এই যে বলৎকার, যত রকমের মানে মানে অসংস্কৃত কাজ হতে পারে, সবকিছু কিন্তু এখন এখানে নর্ম অফ দ্য ডে তে পরিণত হয়েছে। আর আপনার যারা জনকীর্তক তারা চাকরির ভয়ে সন্ত্রস্ত, কখন কার উপর কোন নির্দেশনা এসে নাজেল হয়, সেই জন্য তারা যতটা পারা যায় গা বাঁচিয়ে চলবার চেষ্টা করছেন। তখন এটা তো কোনো সমাধান হতে পারে না। আর সবকিছুর দায় দায়িত্ব কিন্তু আলটিমেটলি আমাদের শ্রদ্ধেয় জ্যেষ্ঠ সহকর্মী প্রফেসর ডক্টর ইউনুস, যিনি নোবেল লরেট এবং আমাদের সর্বময় দায়িত্বে আছেন, যিনি এখন স্টিয়ারিং হুইল ধরে আছেন তিনি। আর আলটিমেটলি তার যে জনপ্রিয়তা সেটি দিন দিন কমছে এবং সেনাপ্রধানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেটা আমি শিওর, আমি একদম নিশ্চিত করে বলতে পারি। কারণ সেনাপ্রধানের পক্ষে মানুষ যেভাবে করে কথা বলছে, আমার মনে হয় না আগে কোনোদিনও কোনো সেনাপ্রধানের পক্ষে মানুষ এভাবে করে কথা বলেছে। স্যার, আপনার ক্যামেরাটা একটু নিচে হয়ে গেছে, আমি আপনাকে দেখতে পাই না। এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম, আমরা জানি যে আমাদের যেই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনি কাতারে গিয়েছিলেন, এখনো সেখানেই আছেন বোধহয়, এবং জামাতের আমিরও কাতারে গেছেন, এবং সেখানে নায়েবে আমির সহ, জি, নায়েবে আমির সহ তারা সেখানে কি করছেন। এবং আমি কিছু ইনফরমেশন পেয়েছি, নোটস পেয়েছি, গোয়েন্দা রিপোর্ট পেয়েছি, এগুলি তো খুবই ভয়াবহ একটা ষড়যন্ত্রের আলামত হিসেবে। কতখানি সত্য এগুলো, আপনার কোনো ধারণা আছে? একটা আইডিয়া দিতে পারেন নাকি? দেখুন, কাতার আপনার মিডল ইস্টে যতগুলো আপনার নার্ভ সেন্টার আছে তার মধ্যে অন্যতম। যেমন জেরুজালেম একটি, কাতার একটি। এখন আমাদের মার্কিন চার্জেড অ্যাফেয়ার তিনিও শুনেছি মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটিতে গিয়েছেন। তো এই যে গ্রহ নক্ষত্রের সম্মিলন, এটি তো ডেফিনেটলি নানান রকমের বড় বড় প্রশ্নবোধক চিহ্নের জন্ম দেয়। এখন মূল বিষয় যেটি, সেটি হচ্ছে যেই কারণে আপনার এই কালার রেভলিউশনটা সংগঠন করা হলো, স্টারলিংকের আগমন ঘটলো, এবং আপনার এই হেলম অফ অ্যাফেয়ার্স এর সওয়ার হলেন। মূল বিষয়টা হলো আপনার এই যে মানবিক করিডোর এবং বন্দর, সেই বিষয়গুলো যদি তারা ডেলিভারি না করতে পারেন, তাহলে এখন নোমেনক্লেচার চেঞ্জ করতে হচ্ছে, করিডোরের বদলে বলছেন চ্যানেল। এখন তারপরে যদি না হয়, তাহলে নতুনতর আপনার প্রেক্ষিত হয়তো তৈরি হবে। সেই রকম পরিস্থিতিতে দেখা যাবে যে হয়তো নতুন সেট অফ পিপল আসছে দায়িত্বে, এরা যদি ডেলিভার না করতে পারেন, মার্কিনরা কিন্তু এসব ব্যাপারে খুব স্মার্ট। আপনার সবসময় তারা এ টিম, বি টিম, সি টিম এভাবে আপনার তাদের যারা সহযোগী হবেন তাদের স্ট্যান্ড বাই রাখেন। এখন ইফ ইউ ক্যানট ডেলিভার, ওয়েল, গেট লস্ট। আর আপনাদের পেছনে তো যথেষ্ট আপনার কাঠখড় পোড়ানো হয়েছে। সুতরাং নো হার্ড ফিলিংস, এরকম একটা মাইন্ডসেট নিয়ে হয়তো তারা। আপনার কথা স্যার কেটে গেছে, তিনি লাভ এবং ক্ষতি ছাড়া অন্য কোনো পার্সপেক্টিভে কোনো কিছু দেখেন না, বিচার বিবেচনা করেন, খোলামেলা বলেন আপনার, এবং অনেক সময় পার্সনিফাইও করেন। যেমন ধরুন পাকিস্তানের আপনার এই যে চোষা আম, এটি আমাদের ট্রাম্প মহোদয়ের খুব পছন্দ। তো একেবারে সুপারলেটিভ যত টার্ম আছে সেটাই হয়তো ব্যবহার করে দিলেন। তার মানে এই না তিনি আবার এন্টি ইন্ডিয়ান একটা স্টান্স থেকে এই কথাটা বলছেন। দেখা যাবে যে মোদি সাহেবের পিঠ চাপড়ে বলছেন ইউ আর মাই ফ্রেন্ড, যেটি হয়তো শাহবাজকে তিনি বলছেন না। তো এইভাবে মানে কথার ফুলঝুড়ি দিয়ে নানান ভাবে মেসমারাইজ করবার একটা চেষ্টা তাদের পক্ষ থেকে আছে,
কিন্তু ওই আমাদের টিপিক্যাল একটা প্রবাদ আছে না, মুখে শেখ ফরিদ বগলে ইট। এই বিষয়টা যদি আপনার মনে না থাকে তাহলে ইউ আর ইন ডিপ সুপ, এটা মনে রাখতেই হবে। জি, এখন এখন এই যে নিরাপত্তা উপদেষ্টা ফোন করতে বলো, ইলমকে ফোন করতে বলো। নিরাপত্তা উপদেষ্টা জি বলুন। নিরাপত্তা উপদেষ্টা উনি কি পদত্যাগ করছেন, এরকম কোনো খবর কি আপনার কাছে আছে নাকি? এখন ধরুন নানান রকমের আপনার প্রচারণা তো ওনাকে ঘিরে চলছে। সর্বশেষ যেটা আমি চন্দন নন্দী আমাকে জানালেন যে তার পিএইচডি ডিগ্রি নিয়ে ঝামেলা আছে, এবং আপনার যদি বিষয়টা এমন হয় যে এটা নিয়ে কোনো বুঝুগি আছে, তাহলে আপনার ব্যাপারটা কি দাঁড়াবে, তা আমার মন্তব্য জানতে চেয়েছেন। তা আমি অ্যাজ এন একাডেমিক আমি বললাম যে ইটস এ ম্যাটার অফ মরাল টার্পিচুড। আপনি যান না, তাই যদি আপনি নিজেকে কনম্যান হিসেবে হাজির করেন, সেটা তো মরালি খুব ইমমরাল একটা কাজ। এখন তাকে নিয়ে যত রকমের সেই ডাবল মার্ডার থেকে শুরু করে, তারপরে রহস্যজনকভাবে দীর্ঘদিন পর হাজির হওয়া, তারপরে তার পাসপোর্টের ঠিকানা, কানেক্টিকার্ড, এই সব নানান কিছু নিয়ে একটার পর একটা নতুন মাত্রা কিন্তু যুক্ত হচ্ছে। ফলে উনি বলেছেন উনি বাংলাদেশ ছাড়া অন্য কোনো মানে কারো পাসপোর্ট তার কাছে নাই, তাই তো বলেছেন। এখন তিনি তার স্ত্রীর পরিচয় আমেরিকায় থাকেন নাকি, সেই এই ধরনের নানান কিছু, মানে একটা খুঁড়তে গেলে আরেকটি বেরিয়ে আসছে, মানে বিষয়টা এইরকম। এখন মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এইরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। তো ফলে আপনার এই সংকট কিন্তু কাটছে না, তাকে ঘিরে নতুন নতুন প্রচারণা, নতুন নতুন প্রসঙ্গ ফোরফ্রন্টে চলে আসছে। অনেকে আশঙ্কা করছেন যে হয়তো দেখা যাবে প্রফেসর ইউনূস বদল হয়ে গেলেন, আমাদের খলিল সাহেবই হয়ে গেলেন চিফ অ্যাডভাইজার। ওনাকে কিন্তু আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। হি ইজ এ গুড সার্ভাইভার। হি ইজ এ গুড সার্ভাইভার, এবং বেড়ালের মতো তার 9টা জান আছে। হি হ্যাজ 9 লাইফস। সুতরাং এত সহজে উনি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন এমনটি ভাবার কোনো কারণ নেই। বুঝতে পেরেছি। প্রধান উপদেষ্টা তো জাপান গেলেন, এদিকে সেনা প্রধানেরও বোধহয় হজে যাওয়ার কথা রয়েছে। জি শুনেছি। একযোগে যদি দেশ ছাড়া হন তো ব্যাপারটা কেমন না? একটু স্বাভাবিকভাবেই শূন্যতা তৈরি হয় বলে অনেকে ভাববেন, অত্যন্ত স্বাভাবিক। ওকে, মানে সেটা নিয়ে দুশ্চিন্তার তো কোনো কারণ নাই, রাইট? আশা করি না। আমাদের মাননীয় সেনাপ্রধান যথেষ্ট বিবেচক একজন মানুষ, দেশকে অরক্ষিত রাখবেন তেমনটি আমি মনে করি না। সেনাবাহিনীতে আল্লাহর রহমতে চেইন অফ কমান্ড খুবই শক্ত অবস্থায় আছে। ওকে, এদিকে যে আমরা দেখলাম যে জামায়াত নেতা আজহারুল ইসলামের যেই মুক্তি হলো, হ্যাঁ, এটা নিয়ে একটা খুবই আলোড়ন তৈরি হয়েছে, এবং আপনি জানেন যে জামাতের যে গঠনতন্ত্র সেই অনুযায়ী সিনিয়র মোস্ট যে থাকেন সে হয় গিয়ে দলের নেতা, রাইট? এটা হচ্ছে জামাতের গঠনতন্ত্র। সেই ক্ষেত্রে শফিকুর রহমানের এখন বর্তমানে যিনি আছেন আমির, তার মানে পদায়নটা একটু এখন মুখোমুখি হয়ে গেল না? তাকে তো গঠনতন্ত্র অনুযায়ী শফিকুর রহমানকে চলে যেতে হবে নাকি? দেখুন, কোন পদই তো কারোর জন্য অপরিহার্য নয়, আর জামাত অর্ডিনারি কোন রাজনৈতিক দল নয়, এটা কাডার বাইজড একটা পার্টি, এবং দীর্ঘ অনুশীলনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার এখানটায় অবস্থান দৃঢ় করতে হয়। তো সেই জন্য বিষয়গুলো অন্য কোন দলের সঙ্গে করপর্তা মিলিয়ে দেখলে কিন্তু চলবে না। না, আমি বুঝতে পেরেছি, কিন্তু ধরেন তাদের যে গঠনতন্ত্র যদি তারা মেনে চলে, সেই ক্ষেত্রে তো এখন আপনার কি বলে আজহারুল ইসলাম, উনি তো হবেন এখন দলের আমির নাকি? এটা তাদের মজলিসে শুরায় আসলে সিদ্ধান্ত হবে। এক ধরনের আপনার যেটাকে বলে প্রত্যক্ষ অথবা কোন ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে
গোপন ভোটের মাধ্যমে। স্যার আপনি যদি একটু এক জায়গায় বসে বলতেন তাহলে একটু ভালো হতো স্যার। তারা সেটি স্থির গ্রহণ করছে। আচ্ছা, অনেকেই অনেক ব্যাপার জানতে চাচ্ছেন, যেমন নাজমুল চৌধুরী একজন প্রশ্ন করেছেন যে আপনার কাছে জানতে চান যে কাতারে ট্রেসি জেকবসন খলিল ওরফে রজার রহমান এবং জামায়াতের একটি প্রতিনিধি দল গেছে, এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছেন, যদি একটু আলাপ করেছেন আপনি। ইতিমধ্যে তো আমি এটা ব্যাখ্যান প্রদান করেছি, সুতরাং এটা পুনরাবৃত্তি হয়ে যাবে। মূল বিষয় যেটি, সেটি হচ্ছে আপনার এটি একটা স্ট্র্যাটেজিক লোকেশন, আপনাকে আমি বলেছি, এবং এটি আপনার সেই পার্সপেক্টিভ থেকে বিষয়টাকে দেখতে হবে। ওকে, আরেকজন একটি প্রশ্ন করেছেন যে লালমনিরহাট বিমানবন্দর নিয়ে ভারতের কি বার্তা আছে? ভারত আপনার কথা শুনতে পাই না স্যার। বিমানবন্দর যেটি, সেখানে গিয়েছি এবং আমার যে অ্যাসিস্ট্যান্ট এবং যে চাক্ষুষ অভিজ্ঞতা, তার উপর ভিত্তি করে আমি যদি একটু এখানকার রিয়ালিটিস গুলো তুলে ধরি তাহলে বিষয়টা স্পষ্ট হবে। এটি এমন এক লোকেশনে যেটি ভারতের সীমান্ত থেকে খুব কাছে, এবং আপনার এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি আক্রমণ ঠেকাবার চিন্তা থেকে এটি কায়েম করা হয়েছিল। পরবর্তীতে আপনার যেটি হয়, আপনার এই অঞ্চলে বাংলাদেশের ভেতরে 111টা ছিটমহল এবং ভারতের ভেতরে 54টা ছিটমহল বিদ্যমান ছিল 47-এর পর থেকে। প্রিন্সলি স্টেট অফ কোচবিহার ভারতে যোগ দেয় 1949 সালে। তারপরে ব্যাপারটি দাঁড়িয়ে যায় এরকম যে কোচবিহারের মহারাজার পজিশন গুলো ভারতের হয়ে যায়, আর বাংলাদেশের অভ্যন্তরে এই যে 111টা ছিটমহল, তার মধ্যে কোনোটা ছিল এত জটিল, বাইরে দিয়ে ছিটমহল ভারতের, তার মধ্যে বাংলাদেশের ছিটমহল, তার মধ্যে আবার ভারতের ছিটমহল, মানে একসঙ্গে 3-4টা বৃত্ত। তো ফলে এখান থেকে যখনই বিমান উড্ডয়ন করবে সঙ্গে সঙ্গে ছিটমহল যেটা ভারতের তার মধ্যে পড়ে যায়, তো ফলে ভারতের আকাশ সীমা লঙ্ঘন হচ্ছে। এইসব কারণে এইটা অ্যাবান্ডন করে দেওয়া হয়েছিল এবং এটি পরবর্তীতে সামরিক খামারে রূপান্তরিত করা হয়েছিল। সামরিক খামারে রূপান্তরিত করবার কারণে আর যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে এই বিমানবন্দরটি এনক্রোচমেন্ট থেকে বেঁচে গিয়েছিল, না হলে বেদখল হয়ে যেত, যা হয় আর কি আমাদের ল্যান্ড হাংরি দেশে। তো পরে এই সমস্যাটার সমাধান হয় হাসিনা মোদি ল্যান্ড বাউন্ডারি যে এগ্রিমেন্টটা হয়েছিল তার মধ্য দিয়ে আপনার ছিটমহলগুলো আপনার অদল বদল হয় এবং এই সমস্যার সমাধান ঘটে। এখন যে অবস্থাটা, যেহেতু ছিটমহলের এই সমস্যার সমাধান হয়ে গেছে, ফলে এখন বিমান উড্ডয়ন নিয়ে কোনো সমস্যা নেই। শেখ হাসিনার আমলে এখানটায় চিন্তাটা হয়েছিল যে এখানে জঙ্গি বিমান তৈরির কারখানা স্থাপন করা হবে এক, এবং সেই সঙ্গে এয়ার ইউনিভার্সিটি মানে বিমান বাহিনী পরিচালিত যে পাবলিক ইউনিভার্সিটি, সেইটির আউটার ক্যাম্পাস হিসেবে এই জায়গাটি ব্যবহার হবে। শেখ হাসিনার পতনের পরে আপনার নতুন সরকার এসে চিন্তা করলেন যে এটাকে তারা আপনার একটা বিমান মানে অপারেশনাল বিমানবন্দর হিসেবে চালু করবেন এবং চীনাদের সহায়তায়, এবং সেটা যদি হয় ন্যাচারালি ভারতের চিকেন নেক থেকে এটা খুব কাছে, মানে শিলিগুড়ি করিডোর থেকে। তো ফলে তারা যথেষ্ট ওয়ারি হয়ে উঠলেন এবং এখান থেকে আপনার এই 3টি তাদের যে বিমান ঘাঁটি আছে on the other side of the border, সেগুলোকে সার্ভেলেন্স করা, তারপর বঙ্গোপসাগরের নেভাল যে শিপগুলো আছে সেগুলো সার্ভেলেন্স আওতায় নিয়ে আসা, সবকিছুই কিন্তু এখান থেকে করা সম্ভব। এবং চীনাদের এখানে উপস্থিতি এবং তাদের সক্রিয় পার্টনারশিপ পুরো পরিবেশ পরিস্থিতিকেই ভারতের বিপরীতে নিয়ে যাবে, অর্থাৎ আপনার ভারতের নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন হবে।
এরকম একটি মন্তব্য করেছেন অলরেডি, এই যে সুদীপ্ত রায় চৌধুরী বলেছেন যে লালমনিরহাট বিমানবন্দর ভারতের জন্য মোটেই হুমকি নয়, ভারতীয় সেনা আর্টিলারি ইউজ করে লালমনিরহাট বিমানবন্দরে ক্ষয়ক্ষতি করতে পারবে। দেখুন, পচা শামুকে পা কাটে বলে একটা কথা আছে না? আপনি চাইলে তো সবকিছুই করতে পারেন, আবার অনেক কিছুই করতে পারেন না। আপনার ক্যাপাসিটি আছে থাকলেই কি সেটা সবসময় সেটাও তো আপনার হিসাবে নিতে হবে, বুঝতে পেরেছি, তাই না? জি। অনেকে যে বিষয় নিয়ে ক্ষুব্ধ যে এই যে রাজাকার আজহারুল ইসলামের যেই তিনি যে বেকসুর খালাস পেয়ে গেলেন, এটি নিয়ে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু খুবই সংক্ষুব্ধ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, সেখানে শিবির মিছিলের উপর হামলা করেছে, অথচ তারা একই সঙ্গে জুলাই আন্দোলনে সামিল হয়েছিল। মানুষ প্রচন্ডভাবে ক্ষিপ্ত। এই খবরটির নিচে যদি আপনি কমেন্টস গুলো দেখেন প্রত্যেকটি মিডিয়া আউটলেটের, আপনি দেখবেন যে মানুষ কি পরিমাণ ক্ষিপ্ত, এবং সবাই তাকে, তিনি আদালত থেকে বেকসুর খালাস পেতে পারেন কিন্তু মানুষ তাকে রাজাকার বলেই সম্বোধন করছে। এই বিষয়টি যদি বলতেন একটু, এটি এই বর্তমান যে প্রেক্ষাপট সেখানে এখানে এটি কি ধরনের ফুয়েল দিচ্ছে? দেখুন, ৭১ আপনার সহজে ভুলবার নয়, এমন একটি বিষয়। ফলে আপনি যারা আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, যারা মুক্তিযুদ্ধ করেছেন, এই ২ জেনারেশন যতক্ষণ পর্যন্ত জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত এটি রেড হেরিং এর মতোই মানুষকে স্পর্শ করবে, এবং সেই যে বিষয়টা সেটা নতুন করে আবার ফোরফ্রন্টে চলে আসায় ন্যাচারালি আপনার এই ক্ষোভটা ব্যক্ত হচ্ছে। কারণ অনেকে বলছেন যে যদিও কাঁধে কাঁধ মিলিয়ে তারা সংগ্রাম করেছেন এই ২৪ জুলাই অগাস্টে, কিন্তু এখন এই বৃহত্তর ঐক্যের কথা বলে ব্যাপার যেটি দাঁড়াচ্ছে, জাতীয় সঙ্গীত কিন্তু আর ব্যবহার করা যাচ্ছে না, বাজানো যাচ্ছে না, বিসর্জন দিতে হচ্ছে। এখন ক্রমে ক্রমে একটার পর একটা ছাড় দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে আসবে যখন দেখা যাবে তেল এবং জল একসঙ্গে মিশ খাচ্ছে না, সেরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে বিষয়টা। তো ফলে আপনার মানে সিচুয়েশনটা আইবল টু আইবল। আপনি তাৎক্ষণিকভাবে খেয়াল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অশান্ত হয়ে উঠেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা নিয়ে মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে। তো ফলে আপনার এটা সারা বাংলাদেশে যদি ছড়িয়ে যায়, মানে বাম ঘরানার যারা রাজনীতি করেন, সক্রিয় আছেন, তারা যদি অবিরত বিক্ষোভ পরিচালনা করতে থাকেন, তখন তো পরিস্থিতিটা নাজুক হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। এমনি তো ধরেন সচিবালয় রীতিমতো অকৃতকার একটা অবস্থায় পৌঁছে গেছে। জি, বামদের কি সেই সামর্থ্য আছে? দেখুন, কাউকে আন্ডার এস্টিমেট করতে নেই। তাদের কমিটমেন্ট নিয়ে তো আপনার কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। তারা যে আদর্শে বিশ্বাস করেন সেই অ্যাক্স গ্রাইন্ড করতে, আপনার যে কোনো কিছু করতে তারা পিছপা হবেন না। বুঝতে পেরেছি। এখন সচিবালয়ের কথা বলছিলেন, সচিবালয় খুব উত্তপ্ত, সেখানে অনেকেই স্ট্যান্ড রিলিজ করে দেয়া হচ্ছে, খুবই অসন্তোষ চলছে সেখানে। সচিবালয় উত্তপ্ত হওয়া মানে কোনো ভালো লক্ষণ তো নয়। দেখুন, একটি রাষ্ট্র যদি ধ্বংস করে দিতে হয়, তার যে প্রতিষ্ঠানগুলো আছে, যেই আপনার পিলারের উপর দাঁড়িয়ে আছে রাষ্ট্রটা, সেটি একে একে যদি আপনি দুর্বল করে ফেলেন এবং উপড়ে ফেলেন, তখন কিন্তু পুরো ফাসাদটা ধসে পড়বে, এবং আমরা বুঝে না বুঝে সেই দিকে নিয়ে যাচ্ছি পুরো পরিবেশ পরিস্থিতিকে, যেটা আমি মনে করি অনেকেই হয়তো বুঝতে পারছেন না। ভাবছেন যে এক ধরনের মধ্যযুগীয় কায়দায় লড়াই করছেন, লড়াইতে কেউ হয়তো জয়লাভ করছেন, কিন্তু বিষয়টা তা নয়।
গোপাল ভাঁড়ের সেই গল্পের কথাই মনে পড়ে, যেই ডালে বসে আছেন সেটি কাটছেন, কাটতে কাটতে একটা সময় আপনি সহ সেই ডাল কিন্তু মাটিতে পড়ে যাবে এবং সেই গাছ আর রক্ষা করা যাবে না। রাইট। এখন আমরা আসলে ২ রকমের কথা শুনতে পাই। ধরেন আপনি যে পরিমাণ আতঙ্ক, ভয় এবং অস্থিতিশীলতার কথা বলছেন, আবার অনেকেই যে যেই চোখে দেখে আরকি। মানে থাকে না? মানে পার্সপেক্টিভ। সেখান থেকে তারা বলার চেষ্টা করছেন, আশ্বস্ত করার চেষ্টা করছেন যে সব আবার ঠিক হয়ে যাবে। অনেকেই এখন অনুধাবন করতে পারছে যে বাংলাদেশ একটা ডানপন্থীদের হাতে চলে গেছে। এটা অনেকেই অনুধাবন করছে এবং প্রকাশ্য বলছেও। তো এখান থেকে উত্তরণের কি পথ আছে সেটি কিন্তু কেউ বলছে না। দেখুন, আপনি ওই যে শিরোপীড়া ঘটেছে সুতরাং শিরচ্ছেদ করে দিলেন, তারপরে আপনি পূর্বাবস্থা ফিরিয়ে আনবেন কি করে? তো অসম্ভব। সেরকম একটা পথে কিন্তু আমরা এগোচ্ছি, বুঝে না বুঝে, যে যার অবস্থানে থেকে সেই বিষয়টা এনশিওর করছি। ওকে। আ এখন তাহলে কোন দিকে ঈদের আগে পরিস্থিতি কি আরো অস্থিতিশীল হবে নাকি একটু, একটু করে ভালোর দিকে উন্নতির দিকে যেতে পারে? দেখুন, ঈদের সময় ন্যাচারালি রাজধানী শহরও খালি হয়ে যায়। আর এই ঈদ তো লম্বা ৩ দিনের ঈদ, তারপর আবার ১০ দিনের ছুটি। সব মিলিয়ে একটা লাল পিরিয়ড যাবে। আর এই সময় যদি মাননীয় সেনাপ্রধান হজব্রত পালনের জন্যে মক্কা শরীফে গমন করেন, তাহলে বুঝতে হবে যে তিনি আ আপনার দেশ রক্ষার জন্য যাবতীয় যা কিছু ইন্তেজাম সেটা করেই তিনি যাবেন। আপনার দেশকে অরক্ষিত করে ডেফিনিটলি তিনি দেশ ত্যাগ করবেন এমনটি আমি মনে করি না। এদিকে আমরা দেখলাম যে মিয়ানমার থেকে আমাদের রাষ্ট্রদূতকে ফেরত পাঠানো হয়েছে। এখানে একজন একটা মন্তব্য করলেন, রাশিয়া থেকেও বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফেরত পাঠানো হয়েছে। এটা কি সত্য নাকি? আপনার এর সত্যতা তো আছেই। আপনার আমি যতটুকু শুনেছি সেটি হচ্ছে আহ, অকূটনৈতিক আহ, অপেশাদার আচরণের কারণে আহ, তাকে হয়তো চলে আসতে বলা হয়েছে এবং যিনি সেকেন্ড ইন কমান্ড তাকে হয়তো দায়িত্ব দেয়া হয়েছে দেখভাল করবার, কারণ একেবারে শূন্য তো রাখা যাবে না সেই রাশিয়ার কারণে। রাশিয়ার রাষ্ট্রদূতকে? জি, জি, মানে বাংলাদেশের রাষ্ট্রদূত মস্কোতে যিনি নিয়োজিত আছেন হুম। তার ক্ষেত্রে বলা হয়েছে। আর এদিকে আপনি কিন্তু মানে ক্রেডিট গোস টু ইউ, আপনি প্রথম এই মিয়ানমারের যে আমাদের যে রাষ্ট্রদূত তাকে যে পাঠিয়ে দেয়া হয়েছে সেই খবরটা আপনি প্রথমে চাউট করেছেন। চাউর না, আমি ব্রেক করেছিলাম। চাউর শুনলে মনে হয় যেন না, ডেফিনেটলি ক্রেডিট গোস টু ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। জি, জি। তো এখন তাহলে সব জায়গা থেকে এরকম ফেরত আসতেছে। রাশিয়াটা তো ভেরি সিগনিফিক্যান্ট। রাশিয়া থেকে যদি ডেফিনেটলি, ডেফিনেটলি। কারণ হচ্ছে পৃথিবীর যে পরাশক্তিগুলো আছে তার মধ্যে অন্যতম। আর রাশিয়ার স্টেক আছে বাংলাদেশে এবং রূপপুর এই যে পারমাণবিক প্রকল্প থেকে শুরু করে আমাদের যে বিমান বহর সেখানেও কিন্তু তাদের ইনভলভমেন্ট আছে। আমাদের বঙ্গবন্ধুর আমলে প্রথম রাশিয়ানরাই এক স্কোয়াড্রন মিগ-21 বিমান আমাদের উপহার দিয়েছিল এবং পরে আপনার গ্র্যাজুয়ালি সম্পর্ক আরো বেড়েছে। আমরা পরবর্তীতে মিগ-21ও এর পাশাপাশি মিগ-29ও আমরা কিন্তু ইন্ডাক্ট করেছি আমাদের বিমান বহরে। রাইট। এখন আম পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে আপনি বলছেন আইবল টু আইবল, রাইট? তো আ এরকম কি কোনো ব্যাপার ঘটছে যে ওইদিকে ধরেন কাতারে আ আ যদি বৈঠক হয় এই বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, আ ভা আমেরিকার চার্জ অ্যাফেয়ার্স এবং আরো অনেক স্টেক হোল্ডার কিংবা অযাচিতভাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যদি বৈঠক হয়, এট দ্য সেম টাইম যদি আমরা দেখি যে উম আ ভারত, রাশিয়া এবং চায়না একটা জোট হওয়ার কথা শোনা যাচ্ছে। এই ব্যাপারে কোন ধারণা দিতে পারেন? আপনার ভারত, চায়না এবং রাশিয়া, এখানে কোইন্সিডেন্স না বিষয়টা। আপনার হিস্টোরিক্যালি ইন্ডিয়া ইজ নোন অ্যাজ সোভিয়েত ক্লায়েন্ট স্টেট। সেই লিগেসি হিসেবে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে তাদের সেই উষ্ণ হার্দ্য সম্পর্ক রয়ে গেছে। আর চীনের সঙ্গে বরাবরই ইডিওলজিক্যাল ড্রিফট থাকা সত্ত্বেও
বড় ভাই ছোট ভাই একটা সম্পর্ক কিন্তু রয়ে গেছে। আর দুটি দেশই কমিউনিস্ট আপনার যে কালচার তাতে অবগাহন করা। তো ফলে ধরুন সিকিউরিটি কাউন্সিলও রাশিয়া এবং আপনার চায়না মোটামুটি এক পক্ষে থাকে, অন্য পক্ষে থাকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স। এরকম ভাবে বিভাজনটা। ভেটো পাওয়ার উইল্ড করবার ক্ষেত্রেও কিন্তু এরকম একটি বিভাজন আমরা দেখে অভ্যস্ত। তো ফলে এখানে যে পলিসিটা কাজ করতে পারে বা করছে সেটা হচ্ছে এই অঞ্চল হচ্ছে ভারত এবং চায়নার ব্যাকইয়ার্ড, তাদের উঠোন। এখানে তাদের মধ্যে যত রকমের মনোমালিন্যই থাকুক না কেন, at the end of the day they are neighbors। কিন্তু সাত সমুদ্র তেরো নদীর ওই পার থেকে শ্যাম চাচা এসে যদি লাঠি ঘোরান বা ছড়ি ঘোরানোর চেষ্টা করেন, সেটা তো ন্যাচারালি উভয় পক্ষের জন্যই অস্বস্তিকর। এরকম একটি বিষয়ও আছে। জি, সেক্ষেত্রে এই যে একজন এখানে একটা প্রশ্ন করেছে যে বঙ্গোপসাগর বিক্রি করে তেল গ্যাস আমেরিকার কাছে বন্ধক দেয়া যায় কিনা? দেখুন, আমি 89 এর হ্যান্ডবুক, সিআই এর হ্যান্ডবুকটা আমার হস্তগত হয়েছিল। সেখানে প্রত্যেকটা দেশের উপর একটা করে চ্যাপ্টার আছে। তো বাংলাদেশের উপরে যে চ্যাপ্টারটা, সেখানে আবার বলাও আছে কোন দেশ কি কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। তা আমাদের এখানে 4টি এলিমেন্টের কথা বলা আছে দেখলাম। একটি হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে টিম্বার, আরেকটি হচ্ছে ইউরেনিয়াম, আরেকটি হচ্ছে হাইড্রোকার্বন অর্থাৎ তেল এবং গ্যাস, ইনশোর অফশোর দুটোই। তার মানে আমাদের বঙ্গোপসাগর হাইড্রোকার্বন ভরপুর। তো ন্যাচারালি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এটি গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে আমাদের এখানে ইউরেনিয়াম আছে যেটা আমরা জানি না। তো ফলে বাংলাদেশ কিন্তু কোনোভাবেই আপনার অবহেলা করার মতো কোনো অঞ্চল নয়। ইউরেনিয়াম কোথায় আছে? ইউরেনিয়াম আছে আমার জানা মতে বৃহত্তর সিলেট অঞ্চলে। আর যেটি বলা হয় আমাদের জিওলজিক্যাল সার্ভে টার্ভে এইসব অঞ্চল থেকে, যে কক্সবাজারের বালুকা বেলায় আপনার এই ধরনের উপকরণ আছে, এবং সেটি নিয়ে অস্ট্রেলিয়ানরা একটা পাইলটিংও করেছিল। সেটার অবশেষ এখনো কক্সবাজারে আছে। সেই আর আমি শুনেছি এই ইউরেনিয়ামটা এটা ঠিক অত কোয়ালিটি ইউরেনিয়াম না, এটা বরং এটার কয়েক গ্রেড নিচের ইউরেনিয়াম, এরকম একটা শুনেছি। বিষয়টা যেটা কক্সবাজারের বালুকা বেলায় যে ইউরেনিয়াম সেটা নিম্নমানের, কিন্তু আমাদের গ্রেটার সিলেটে যে ডিপোজিট আছে সেটা একেবারে আপ টু দা মার্ক যেটাকে বলে। সেটার ব্যাপারে কিন্তু ন্যাচারাল ইউরেনিয়াম। এবং আমাদের এখানে আমি বিষয়টা নিয়ে তো খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুই দলের বোদ্ধা দুইজন লোককে আমি জিজ্ঞেস করেছি, দুইজনই মন্ত্রিত্ব করেছেন। ডক্টর মঈন খান, তিনি বিজ্ঞানী, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও ছিলেন তিনি। তাকে আমি জিজ্ঞেস করেছি, তার কোনো ক্লু নাই এ ব্যাপারে। আমি আবুল হাসান চৌধুরী, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আবু সাইদ চৌধুরীর পুত্র, এবং আওয়ামী লীগের আমলে তিনি মন্ত্রিত্ব করেছেন, তাকে জিজ্ঞেস করেছি, তারও কোনো ক্লু নাই। জিওলজিক্যাল সার্ভেকে জিজ্ঞেস করেছি, তাদের কোনো ক্লু নাই। ডিজিএফআই যারা সংশ্লিষ্ট বিষয় দেখাশোনা করে তাদের জিজ্ঞেস করি, তাদের কোনো ক্লু নাই। এনএসআই কে জিজ্ঞেস করি, তাদের কোনো ক্লু নাই। স্পেশাল ব্রাঞ্চের কোনো ক্লু নাই। তার মানে এটা আমাদের নলেজের বাইরে, বাট ইট এক্সিস্ট। সিআইএ গাইড বই কখনোই আপনার ভুল তথ্য দেবে না, অন্তত তাদের জাতীয় স্বার্থে। মানে তারা জিনিসটা যদি আরেকটু খোলাসা করে বললেন যে বাংলাদেশের যতগুলি প্রতিষ্ঠান আছে, যতগুলি দায়িত্বশীল ব্যক্তি আছে, তারা বলছে তাদের কোনো ধারণাই নাই, কিন্তু সিআইএ বলছে আছে। জি, এটা কেমন কথা বলতেছেন? সেটাই তো, মানে তাদের কাছে যে নলেজ বেসটা আছে সেজন্যই তো তারা সুপার পাওয়ার। তাদের যে নোহাউ আছে সেটা তো আপনার আমার নাই। তা তো স্যাটেলাইট দিয়ে প্রতি ইঞ্চি জায়গায় কোথায় কি আছে তাই দে নো দ্যাট। তো তাহলে আমরা তো শুনতেছি বঙ্গোপসাগরে তাদের মেইন আকর্ষণ, হ্যাঁ? তো সেক্ষেত্রে সিলেট আবার আপনি অন্য একটা ডাইমেনশন নিয়ে আসলেন। জি,
আর মনে রাখতে হবে সিলেট অঞ্চলটা কিন্তু বাংলার অংশ না। তারা প্লেবিসাইট করে গণভোট করে মাশরাকি পাকিস্তানে যোগ দিয়েছে in 47 না সেটা তো আসামের আমরা অংশ জানি ছিল, তারা ঐতিহাসিকভাবে আসামের অংশ ছিল। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি তো ভয়ের কথা বলছেন, মানে সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন রকম দাবি দাওয়া শুনি সিলেট, মানে আমরা আমাদের অখণ্ডতা থাকবে কিনা সেটা বলেন। দেখুন, যদি এটা মগের মুল্লুকে রূপান্তরিত হয়ে যায় স্থায়ীভাবে, তখন তো আসলে যেই উদ্দেশ্যে যেই কারণে আপনার সিলেটবাসী মাশরাকি পাকিস্তানে যোগ দিয়েছিল, সেই মাশরাকি পাকিস্তানও নাই, এবং নতুনতর বাস্তবতায় তারা যদি দেখেন যে তাদের চেয়ে করিমগঞ্জ ভালো আছে, ডেফিনেটলি দে ক্যান থিঙ্ক, রিথিঙ্ক। এবং তাদের আপনার নিজস্ব ভাষা আছে, বর্ণমালা আছে, নাগরি স্ক্রিপ্ট আছে, তাদের উপভাষাও ডিফারেন্ট। ওটা তো প্রায় লুপ্ত, নাগরি ভাষা তো বিলুপ্ত। এবং সিলেট না নাগরি স্ক্রিপ্টের কথা আমি বলছি। এবং তারা আপনার লন্ডনে অনেক জায়গায় দেখবেন যে জবের অ্যাডভার্টাইজমেন্ট যেটি হয় কমিউনিটির জন্য, সেখানে বলা থাকে যে আপনি সিলেটি জানেন কিনা, বাংলার কথা বলা হয় না। কিন্তু তারা ব্রডলি যেটা করেন বেঙ্গলি অ্যান্ড সিলটি, আর সিলেটিটা মাত, মানে সিলটি মাত করতে পারেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। না, সিলটি মাত করা আর সিলটি ভাষায় লেখালেখি করা, এটা দুটোর মধ্যে তো তফাৎ আছে, তাই না? সো এইসব বিষয়গুলো নিয়ে মাইনুস সুলতান কাজ করতেন অনেকদিন ধরে, আপনি তো জানেন। সাহেবজাদা মাইনুস সুলতান আপনার সেই কুলাউড়ার যে ম্যানর হাউস, আপনার নবাব আলী আমজাদ খান, তাদের সমসাময়িক পরিবার হচ্ছে সাহেবজাদা মাইনুস সুলতানদের পরিবার। এবং সেটা নিয়ে আমাদের এই সিপাহী যুদ্ধের একটা সম্পর্ক আছে। আপনার হাবিলদার রজব আলী খানের নেতৃত্বে প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা ঘটে চট্টগ্রামে, বারাকপুরে পরে হয়েছে। সেখান থেকে হাবিলদার রজব আলী খান অস্ত্রাগার এবং কোষাগার লুণ্ঠন করে হাতির পিঠে এগুলো চড়িয়ে তিনি ভেবেছিলেন যে দেশীয় রাজ্য আগরতলার মহারাজার পৃষ্ঠপোষকতা পাবেন। আগরতলার মহারাজা উল্টো তার টেরিটরিতে ঢুকতেই দেননি। তখন তারা আপনার টিপারা, মানে বর্তমান কুমিল্লা অঞ্চল ধরে গিয়ে সোজা উপনীত হন আপনার কুলাউড়াতে। সেখানে আপনার এই সাহেবজাদা মাইনুস সুলতানের পরিবার তার জন্য বড় খানার আয়োজন করেন। তো সেটি আবার নবাব আলী আমজাদ খানের পরিবারের লোকজন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জানিয়ে দেয়। জানিয়ে দেওয়ার কারণে একজন লেফটেন্যান্টের নেতৃত্বে সোলজাররা যখন আসতে উদ্যত হয়, তখন তারা খাবার দাবার ফেলে সোজা লাতু বলে যে সীমান্ত স্টেশন আছে সেখানে উপনীত হন। সেই সময় ঘোরতর যুদ্ধ হয় ইংরেজদের সঙ্গে, এবং যুদ্ধে ইংরেজরা পরাজয় বরণ করে, এবং আপনার হাবিলদার রজব আলী খান আসামের গহীন জঙ্গলে প্রবেশ করেন। তারপর আর তাদের খুঁজে পাওয়া যায়নি। এবং এই কারণে যেহেতু তাদের সহায়তা করা হয়েছিল কোম্পানিকে, সেই জন্য নবাব আলী আমজাদ খানকে 390টা রাইফেল মেনটেন করবার অধিকার প্রদান করা হয়, নবাব টাইটেল প্রদান করা হয়। এবং এই সিলেটের যে সিম্বল আপনার আলী আমজাদের ঘড়ি, সেইটার সঙ্গে এটার একটা সম্পর্ক আছে। একটা কঠিন জটিল অবস্থা। এখন এত জটিলতার মধ্যে না যে সহজ করে কোনো উপায় আছে কিনা, কারণ কাতারে এই যে এখানে একটু আগে একজন একটা মন্তব্য করেছিলেন যে কাতারে বৈঠকের পর বৈঠক হচ্ছে, সেখানে সিআইএর লোকেরাও নাকি উপস্থিত আছে, এরকম খবরও এসেছে। ফলে আসলে তারা কি এই বিষয়গুলো আমলে নিচ্ছে, যে এই বিষয়গুলি মাত্র ইউরেনিয়ামের কথা বললেন? দেখুন, বাংলাদেশ কি কারণে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমি সেই কথা বলেছি। এখন কোনোটাই তো ফেলনা নয়। আপনার ওয়াটার রিসোর্স বলুন, টিম্বার ভ্যালু বলুন, হাইড্রোকার্বন বলুন, কিংবা ইউরেনিয়াম বলুন, প্রতিটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। এবং ফিউচার ওয়ার ইন দ্য ওয়ার্ল্ড সেটা হবে সুপেয় জল নিয়ে, সেটার আধার হচ্ছে বাংলাদেশ। এখন তাহলে আমরা যে বাংলাদেশে এই অস্থিতিশীলতা দেখছি, তাহলে এগুলো তো আপাতত এগুলি মানে কমার, স্থিতিশীল হওয়ার তো কোনো লক্ষণ নাই। আপাতত নেই। তাহলে কি দাঁড়ালো তাহলে, মানে এখন আমাদের সশস্ত্র বাহিনী হচ্ছে ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। তারা যদি মনে করেন যে দে উইল টেক দ্য স্ট্যান্ড, দে ক্যান রেস্কিউ দ্য নেশন,
আদারওয়াইজ তারা যদি কন্টিনিউ করেন আপনার বাইস্ট্যান্ডার হিসেবে রোল প্লে করতে থাকেন, তাহলে কপালে খারাপই আছে সবার জন্য। তো এখন অনেকেই তো বলছেন যে সেনাপ্রধান কিসের জন্য অপেক্ষা করছেন? এখন আল্লাহ গায়বুল আলিম, তিনি বলতে পারবেন কেন। তিনি তো ধর্মভীরু একজন মানুষ, সেই জন্য হয়তো হজব্রত করার মনস্থির করেছেন। এটা কি ওনার স্কেডিউল ছিল না, আগে থেকেই ছিল না? এটা তো আর জানান দিয়ে করা হয় না, ব্যক্তিগত একটা ধর্মীয় অনুশাসন। এটা তো সেনাবাহিনী অ্যাজ এ ইনস্টিটিউশন তার হজ করতে যাচ্ছে না। এটা ভালো বলছেন। শেষ পর্যন্ত তাহলে আগামী রোজার আগে আপনি এর আগে বলছিলেন যে সরকার অনেকখানি অস্থিরতায় স্থবিরতার মধ্যে রয়েছে, সব জায়গায় ধরেন আমদানি রফতানি বন্ধ, সচিবালয় উত্তপ্ত, বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে এবং মানে ঈদ যত ঘনিয়ে আসবে এগুলি হয়তো আরো দুই একটা আন্দোলন সংগ্রাম বাড়বে। আমি কালকে দেখছিলাম দেবপ্রিয় ভট্টাচার্যের একটি বক্তব্য যে দেশে 27 লাখ মানুষ আরো দরিদ্র হয়েছে, অর্থনীতির অবস্থা খুবই খারাপ। সবকিছু মিলিয়ে যে একটা হতাশাচ্ছন্ন অবস্থা, এ থেকে মুক্তির আপাতত উপায় কি আছে? বরং আরো কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা তাদের যে বকেয়া বেতন, এটা নিয়ে বরাবরই আমরা দেখেছি ঈদের আগে তারা স্ট্যান্ড নেন। এবারও হয়তো সেরকম অবস্থান তারা গ্রহণ করবেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এর মধ্যে বিএনপি আজকে একটি অনেক বড় সমাবেশ করেছে, সেখানে তারা বলেছে নির্বাচনের কথা, তারা বলছেই, বারবার করে বলছে, কিন্তু প্রধান উপদেষ্টা বা সরকারের তরফ থেকে তো এরকম নির্বাচন নিয়ে কোনো আলাপ তারা দিচ্ছেন না। সেক্ষেত্রে তারা তো ওই জুনের ভাঙা গান বাজিয়ে বেড়াচ্ছেন, জুনের আগে একদিনও নয়। জি, তো সেই ক্ষেত্রে বিএনপি করণীয় কি আছে? বিএনপি কি করবে? বিএনপি যেটি বলছে, যেমন মির্জা মহোদয় তিনি আজকে বললেন, মির্জা আব্বাস তিনি বললেন যে স্টার্লিং এই প্রকল্প আপনার হাজির করা হয়েছে মূলত আরাকান আর্মির জন্য। এই যে খোলামেলা কথা বলা শুরু করে দিয়েছেন, এখন কেউ তো আর বলতে বাকি রাখছেন না। আপনার সালাউদ্দিন মুখ খুলেছেন, মির্জা আব্বাস মুখ খুলেছেন, তারপরে আপনার অনেকেই কথা বলছেন এখন, আজকে নতুন না। কথা বললে তো হবে না, দেশের মানুষকে জিনিসটা অনুধাবন করে অগ্রসর হতে হবে। যাই হোক, আমরা নিশ্চয়ই নিয়মিত আবার আপডেট করব। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। ধন্যবাদ। জি, দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। যেখানেই থাকুক বাংলাদেশ পথ হারাবে না, সেই প্রত্যাশা রাখছি। যে অস্থিরতা বাংলাদেশে চলছে, খুব দ্রুত এর অবসান হোক, বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা দ্রুত আসুক এবং সেই গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য নির্বাচন যেমন একমাত্র পথ, খুব দ্রুত বাংলাদেশ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের হাতে যাক বাংলাদেশের জনপ্রতিনিধিত্ব। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন।